নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। কেরালা থেকে বাড়ি ফেরার পথে খুন, ওড়িশায় মিলল বাংলার পরিযায়ী শ্রমিকের দেহ। দরকারে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করব, তাহলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন হুমায়ুন। জেলায় জেলায় ম্যাপিংয়ের ছবিতে চিন্তার ভাঁজ, কমিশনের কপালে উঠছে একাধিক প্রশ্ন। বিহারে ইন্ডিয়া জিতলে একাধিক উপমুখ্যমন্ত্রী, মুসলিম চাপে ঘোষণা তেজস্বী যাদবের। আমি গিয়ে তার পায়ে পড়ব নাকি, এবার সরাসরি অভিষেককে আক্রমণ তৃণমূল বিধায়কের। এসআইআরে নাকি নাম বাদ যাবে মুসলিমদের, তৃণমূল ভয় দেখাতেই পাল্টা গ্যারান্টি সুকান্তর। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা, সুকান্ত শুভেন্দুর কোন্দলে খোঁচা কুণালের। আমরা মুসলিম ভোট পাই না, আমি বলিনি চাই না, বিজয় সংকল্প সভা থেকে মন্তব্য শুভেন্দুর। অন্যের ক্রিমিনাল রেকর্ডের দায় সরকার কেন নেবে, হাসপাতালে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের বাংলার সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের এক যুবক। বাড়ি থেকে ফেরার পথে ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরে উদ্ধার হলো তার মৃতদেহ। মুখে পাথর গুঁজে, গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবেশী রাজ্য ওড়িশায় ওই দেহ মিলেছে বলে খবর। মৃতের নাম হানজালা ফিরদৌস। মৃতের পরিবারের দাবি, হানজালা 1.5 মাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। গত 12 অক্টোবর কেরালার কল্লোল স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বছরে 21-এর ওই যুবক। 13 তারিখ সন্ধ্যাতেও তার সঙ্গে বাড়ির লোকের কথা বলেছিলেন মোবাইল ফোনের মাধ্যমে। সেই সময় তিনি ট্রেনে ছিলেন, কিন্তু তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করাও সম্ভব হয়নি। 15 তারিখে বাড়িতে না পৌঁছানোয় জিআরপি স্থানীয় থানায় ওই পরিবার অভিযোগ জানায়। গতকাল শুক্রবার ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে খবর। উড়িষ্যার ভুবনেশ্বর গঞ্জম এলাকায় দেহ পাওয়া গিয়েছে। ওড়িশা পুলিশ বাড়িতে ওই দুঃসংবাদ জানিয়েছে। হানজালাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারে। তার মুখে পাথর ভরা ছিল, গলায় দড়ির ফাঁস লাগানো ছিল বলে খবর। কিন্তু কী কারণে খুন, ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি জিনিসপত্র লুটের জন্য খুন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। মৃত শ্রমিকের মাসি নূরজাহান বেগম বলেন, আমরা ওড়িশা থানা থেকে জানতে পেরেছি যে হানজালাকে খুন করা হয়েছে। সিআইডি তদন্ত দাবি করছি। ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকরা এইভাবে অত্যাচারের শিকার হলে সাধারণ মানুষ বাঁচবেন কি হবে? ঘটনা এবং উচ্চ পর্যায়ে তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। হুঙ্কারের পর হুঙ্কার, তোপের পর তোপ দেখে চলেছেন জেলা সভাপতি অপূর্ব সরকারের বিরুদ্ধে। হুমায়ুনের সাপ কথা, জীবনকৃষ্ণের গ্রেপ্তারির পিছনে হাত রয়েছে এই অপূর্বরই। হাত করা হয়েছিল খোদ জীবনকৃষ্ণের বাবাকে। এবার আরও চড়ালেন সুর। প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করার কথাও বলে দিলেন অকপটে। তাহলে কি এবার দল ছাড়তে চলেছেন ভরতপুরের বিধায়ক? জল্পনার মধ্যেই শোনা গেল আগামী সপ্তাহে এই হুমায়ুনকে নিয়ে বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। এর মধ্যে বিতর্কের আবহেই কয়েকদিন আগে অপূর্ব সরকার বলেন, তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেই চ্যালেঞ্জ বিনয়ের সঙ্গে গ্রহণ করছি। পাল্টা সেই অপূর্বর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এখন হুমায়ুন বলছেন, 2012 সালে আমি কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে। আমি রেজিনগরে দাঁড়াবো, কান্দিতে দাঁড়াবো। টেনে আনেন ডোবরার বিধায়কের প্রসঙ্গ। বলেন, দরকারে আমার আর এক হুমায়ুনকে নিয়ে এসে কান্দিতে দাঁড় করাবো, দেখবো কত ধানে কত চাল। অপূর্ব সরকারকে দেখাবো, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এখানেই শেষ নয়, এরপর একেবারে অবাক করে দিয়ে টেনে আনেন অধীর চৌধুরীর প্রসঙ্গ। বলেন, হোক লড়াই, মানুষ কি চায় দেখা যাবে। যে অধীর চৌধুরীকে 2024 সালে হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সঙ্গে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর ঘোষণা এখনো করেনি জাতীয় নির্বাচন কমিশন। তবে তার আগে জেলায় জেলায় ম্যাপিংয়ের যে ছবি উঠেছে তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছে। বেশিরভাগ জেলায় বর্তমান ভোটার তালিকার সঙ্গে 50% মিল পাচ্ছেন না 2002 সালের ভোটার তালিকায়। 24 পরগনা 50ও পার করতে পারেনি ম্যাপিং। হাওড়ায় চিত্র আরও খারাপ। জেলা জুড়ে অর্ধেক মানুষকে এবার কাগজপত্র দেখাতে হবে। কিন্তু কেন এত কম মানুষের নাম থাকলো ভোটার তালিকায়? তবে কি জনবিন্যাসে বড়সড় পরিবর্তন এসেছে? বাংলায় এসআইআর শুরুর আগে জেলায় জেলায় ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ শেষ হয়েছে। অন্যদিকে জেলায় জেলায় 2002 সালে ভোটার তালিকার সঙ্গে 2025 সালে ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়। সেখানেও দেখা যায় হাওড়ায় 2 ভোটার তালিকার মিল রয়েছে 38%, অর্থাৎ হাওড়ার বর্তমান ভোটার তালিকার 62% নাম উঠেছে।
2002 সালের পর হুগলিতে 2 ভোটার তালিকায় মিল 56%। বেশিরভাগ জেলায় ম্যাপিং এর ছবি দেখে চিন্তার ভাঁজ কমিশনের অন্দরে। বিহারে এসআইআর হলেও আগে ম্যাপিং হয়নি, পরে দেখা গিয়েছে 60% ভোটারের মিল ছিল আগের বিশেষ নিবিড় সমীক্ষার প্রসঙ্গে। প্রশ্ন উঠছে, এ রাজ্যে এমন ছবি কেন? বিজেপির দাবি, সীমান্ত এলাকায় বাংলাদেশিরা ঢুকে পড়ছে, পরে তারা আবার সেখানে না থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। কমিশনের যুক্তি, যেসব মহিলারা বিবাহিত তাদের বিয়ের পর নতুন জায়গায় ঠিকানা পরিবর্তন করেছেন, আবার নতুন ভোটারও বেড়েছে। তবে এসআইআর হলে ম্যাপিংয়ে এই অমিলের সঠিক কারণ স্পষ্ট হবে বলেই মত কমিশনের। ভিআইপি নেতা মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে রীতিমতো অপ্রস্তুতিতে মুসলিম দলীয় 2 শ্রেণীর ভোটাররাই ক্ষুব্ধ, বিশেষ করে মুসলিমরা, যাদের আক্ষেপ বিহারে মুসলিম এবং যাদবরা বরাবর আরজেডি এবং কংগ্রেসকে ভোট দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে 19% মুসলিম নিয়মিত বিরোধী জোটকে সমর্থন করলেও সেই তুলনায় তাদের গুরুত্ব দেওয়া হয় না। সেই আক্ষেপ মেটাতে এবার আরও উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করতে পারে ইন্ডিয়া জোট। আসাউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মিমের পক্ষ থেকে প্রশ্ন তুলেছে, মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন, তাহলে 19% মুসলমান কি শুধু মহাজোটকে ভোট দিয়ে যাবে? তাদের ক্ষমতার শরিক করা হবে না? টিকিট বন্টনের ক্ষেত্রে, মন্ত্রিত্ব বন্টনের ক্ষেত্রে সবেতেই বঞ্চিত সংখ্যালঘুরা। এবারে নির্বাচনের আগে জল্পনা ছিল কংগ্রেসের তরফে কোনো একজন সংখ্যালঘু মুখকে উপমুখ্যমন্ত্রীর মুখ করা যেতে পারে, কিন্তু বৃহস্পতিবার মহাজোট তেমন কোনো ঘোষণা করেনি। সেটা কি এবার হাতিয়ার করতে চাইছে অল ইন্ডিয়া মিম? 2020 সালে বিধানসভায় বিহারে আচমকাই শক্তিশালী পক্ষ হিসেবে উঠে আসে অল ইন্ডিয়া মিম। সীমাঞ্চল থেকে এলাকায় 5টি বিধানসভা আসনে জয়ী হয় ওয়েসির দল। একাধিক আসনে তাদের প্রাপ্ত ভোটই হার জিতের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যদিও পরে অল ইন্ডিয়া মিমের 5 বিধায়কের 4 জনই আরজেডিতে যোগ দেন। এই বছর আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে লড়ার দাবি করেছেন মিম, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মুসলিম কারণ নাম উপমুখ্যমন্ত্রী পদে ঘোষণা করে দিলে বিজেপির বিভাজন করার সুযোগ পেয়ে যাবে। সচরাচর বিহারের নির্বাচন ধর্মের থেকেও বেশি গুরুত্ব পায় জাত, কিন্তু 2020 সালে কংগ্রেসের এক সংখ্যালঘু প্রার্থীকে ঘিরে বিতর্কের জেরে গোটা মধুবনী অঞ্চলে ধর্মীয় বিভাজন করার সুযোগ পেয়েছিল বিজেপি। এবার সেটার পুনরাবৃত্তি হতে দিতে চায় না ইন্ডিয়া জোট, ফলে মুসলিম কাউকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার ক্ষেত্রে সেই অঙ্ক ভাবতে হচ্ছে। কেউ কেউ বলছেন, প্রথম পর্বের ভোট মিটলে দ্বিতীয় পর্বের ভোটের আগে এই ঘোষণা হতে পারে। একসময় এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করে বিজেপিতে এসেছিলেন। তার পিছনে বেশ কিছু কারণ ছিল, আর সব থেকে বড় কারণ, দুদিন হলো পার্টিতে এসে মাতব্বরি করা ভাইপোর দাদাগিরি তিনি মেনে নিতে পারেননি। আর সেই কারণেই তিনি লিমিটেড কোম্পানি ছেড়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে সামিল হয়েছেন। সেই কথা বারবার প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা। তবে 26-এর নির্বাচনে এগিয়ে আসতেই যেভাবে তৃণমূল বিদ্রোহ বাড়ছে, সেভাবে ভরতপুরের তৃণমূল বিধায়ক প্রকাশ্যে দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে সোচ্চার হচ্ছেন। তাতেই প্রশ্ন উঠছে, তিনি এবার কি আর বড় সিদ্ধান্ত নিতে পারেন? অতীতে একাধিকবার দল পরিবর্তন করেছেন, এবার কি আবার দল পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেবেন হুমায়ুন কবির? তবে এইসবের মাঝে আজ আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল তো বটেই, দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হলো তো বটেই, একেবারে ঘুরিয়ে নাম না নিলেও সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর এইসবের মধ্যে সাংবাদিক বৈঠকে একেবারে দলের সেকেন্ড ইন কমান্ডের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। অতীতে তাকে নিয়ে যে কথা বলা হয়েছিল তারপরে সেই কথা রাখেনি, তাই তিনি যে আর নেতার পাড়ে গিয়ে পড়তে পারবেন না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে সেই ব্যাপারে প্রায় সকলেই নিশ্চিত। আর এসআইআর হলে যারা অবৈধ ভোটার তাদের নাম বাদ যাবে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস খুব ভালো মতোই বুঝতে পেরেছে, ফলে তারা এখন প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। এমনকি সাধারণ মানুষের কাছেও তারা ভুল বোঝাতে শুরু করেছেন। এসআইআর হলে অবৈধভাবে মুসলিমদের নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে তৃণমূলের সেই সমস্ত মিথ্যে ভাওতাবাজি গল্পের পর্দা ফাঁস করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরের সভা থেকে যারা ভারতীয় নাগরিক, সেই সমস্ত মুসলমানদের কেউ ভোটার তালিকা থেকে বাদ যাবে না বলে গ্যারান্টি দিলেন তিনি। বলা বাহুল্য, এসআইআর এর বিরুদ্ধে বর্তমানে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন। বিজেপির পক্ষ থেকেও তেমনটাই অভিযোগ করা হচ্ছে, যেখানে তৃণমূলের কোনো নেতা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন, আবার কেউ বা কারোর নাম না করে ভোটার তালিকা থেকে বাদ গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখা হবে বলে নিদান দিচ্ছেন। তবে তৃণমূলের এই সমস্ত বক্তব্য আসলে তাদের অবৈধ ভোট ব্যাংক রয়েছে, তাদের নাম বাদ যাওয়ার কারণে আতঙ্ক থেকে আসছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি। কিন্তু রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করছে যে বিজেপি মুসলমানদের ভোট পায় না, তাই এসআইআর করে সেই সমস্ত মুসলিমদের তারা বাদ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে। আপনাদের ভয় দেখাবে, ভয় পাবেন না। আমি বহুবার বলেছি, আবারও বলছি, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিমদের মধ্যে ভাগ করার কথা বলবে, মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে।
এদিন একযোগে গঙ্গারামপুরের সভা থেকে সভা করেছেন সুকান্ত শুভেন্দু। এসআইআর নিয়ে অভয় বাণী দিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় মুসলিমদের। খনিকে একই সুর শোনা গিয়েছে বিধানসভার বিরোধী দলনেতার গলায়। একই সঙ্গে সুর চলালেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, দাগলেন তোপের পর তোপ। এদিকে আবার এই সভার অনুমতি নিয়ে টানাপোড়েনও কম হয়নি। এবার সেই সভা শেষ হতে না হতে পাল্টা তুলোধনা করতে দেখা গেল তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শ্রমিক দিলীপকে টেনে তিনি বলেন কোন্দল খোঁচা। অন্যদিকে সুকান্ত শুভেন্দুর প্রসঙ্গ উঠতেই সুকান্তবাবু আর শুভেন্দুবাবুকে একসঙ্গে দেখা যায়, কিন্তু তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষকে দেখা যায় না। ভালো করে দূরবীন লাগিয়ে দেখবেন, সুকান্ত শুভেন্দু দেখা পাবেন, কিন্তু দিলীপ কই, শ্রমিক ভট্টাচার্য কই। এরপরেও কোন্দল নিয়ে খোঁচা দেন, রীতিমতো ছড়া কেটে বলেন ওদের মধ্যে গোষ্ঠী আছে, আরে আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা। তবে কুণালের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ পদ্ম ব্রিগেড। পাল্টা এখন সুকান্ত বলছে আমি এখন মালদহ জেলাতে রয়েছি, আর মালদহ জেলাতেই কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে পুরনো যে নেতা ছিলেন তিনি বাবলাদা। সেই বাবলা সরকার কিছুদিন আগে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গুলি খেয়ে মারা গিয়েছিলেন। এখানেই শেষ নয়, কুণালের কটাক্ষকে হেলায় উড়িয়ে সুকান্ত আরও বলেন বিজেপিতে কোনো কেউ গোষ্ঠীদ্বন্দ্বের জন্য গুলি খেয়ে মারা গিয়েছে শুনছেন কি? কারণ অনুগামী কাউকে গুলি করে মেরেছেন শুনেছেন কি? দলের মতভেদ থাকতে পারে, কিন্তু মনোভেদ কারণ নেই। প্রশাসনের অনুমতি ছাড়াই গঙ্গারামপুরে বিজেপির বিজয় সংকল্প সভা হয় শনিবার। সেই সভা থেকে মুসলিম ভোট নিয়ে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। 26 বিধানসভা ভোটকে টার্গেট করে প্রতি রাজ্যে বিজয় সংকল্প যাত্রা করছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের মানুষ জানেন কিভাবে 6/0 করতে হয়। এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না। আমরা মুসলিম ভোট পাই না বলে আমরা চাই না। নরেন্দ্র মোদী আপনাদের সব দিয়েছে, আজ তাদের সামনে রেখে রাজনীতি চলছে। শুভেন্দু অধিকারী বলেন এরা ভারতীয় মুসলমান নন, এরা অনুপ্রবেশকারী রোহিঙ্গা। বিএসএফকে জমি দেয়নি রাজ্য সরকার। আজ বাংলাদেশেও হিন্দুরা ভালো নেই। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা কমছে। 2027 জনগণনা শুরু হবে, হিন্দুরা 65% নেমে যাবে। দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজে কলেজ হয়নি কেন? 26 দক্ষিণ দিনাজপুরে 6/0, তারপরে এখানে মেডিকেল কলেজ হবে। বিরোধী দলনেতা বলেন এ রাজ্যে কোনো চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই। এবার গত এক বছরে 8000-এরও বেশি স্কুল বন্ধ করেছে তৃণমূল সরকার। এ রাজ্যে তৃণমূল থাকলে চাকরি হবে না। তৃণমূলের নামে ধর্ষকদের পার্টি। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে। হাঁসখালি ধর্ষণ কাণ্ডকে প্রেমের গল্পের তত্ত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।